ভার্বাল রিজনিং তার মানে হচ্ছে 20 কোশ্চেন 30 মিনিটস। কন্টিনিউ। His calm exterior behavior or something calm militant fervor with his he threw himself into the campaign militant fervor তার মানে কাম বিহেভিয়ারকে মিলিটেন্ট ফার্ভার দিয়ে বিলাই করতেছে। আমরা কিভাবে বুঝবো এটা বিলাই? শুরুতে বলতেছে কাম এক্সটেরিয়র, তারপরে বলতেছে মিলিটেন্ট ফার্ভার, তার মানে তার মিলিটেন্ট ফার্ভারটাকে তার যে শান্ত মনোভাব সেটা বিলাই করতেছিল, ভুল ব্যাখ্যা দিচ্ছিল। সো অ্যান্সার হবে বিলাই। ইনিউরড টু দ্য ইন্টেন্স ওয়ার্ক এনজেন্ডার্ড, ইনিউর মানে অভ্যস্ত হওয়া, ইন ইউর তোমার ভিতরে যেটা অভ্যস্ত হয়ে আছে। ইনিউর টু দ্য ইন্টেন্স ওয়ার্ক এনজেন্ডার, এটা কিন্তু এনডেঞ্জার না। এনডেঞ্জার মানে হচ্ছে বিপদাপন্ন, আর এনজেন্ডার মানে হচ্ছে প্রডিউস করা। এনজেন্ডার এটা। Inured to the intense work engendered by the deadline they normally faced, the production managers felt somewhat by the temporary hiatus মানে বিরতি, temporary breakdown in others। যদি টেম্পোরারি ব্রেকডাউন হয় তাহলে তারা এটাকে কনস্ট্রেন্ট ফিল করতে পারে, ডিসঅরিয়েন্টেড হতে পারে, ওভারওয়ার্কড ফিল করবে না, এটা একদমই যায় না। এই ওয়ার্ডের মিনিং জানি না, এটা ওয়ার্ড লিস্টে নাই। ডিহিউম্যানাইজড মানে তাদেরকে অপমান করা হয়েছে, না অপমান করা হয়েছে এই ধরনের কোনো কিছু বলেনি। সো অ্যান্সারে থাকতেছে আমাদের এ আর বি। এইবার একটু খেয়াল করো, যখন ডেডলাইন তারা ফেস করে অভ্যস্ত, ইনিউড তারা অভ্যস্ত ডেডলাইন ম্যানেজ করে করে, তাহলে ওইটাতে তারা বাধাগ্রস্ত হবে না, তারা বড়জোর একটু এলোমেলো ফিল করতে পারে, যেহেতু টেম্পোরারি একটা ব্রেকডাউন হয়েছে। সো অ্যান্সার হবে ডিসঅরিয়েন্টেড। ডিউরিং দেয়ার ফেমাস ক্ল্যাশ জাং ওয়াজ অ্যাম্বিভ্যালেন্ট অ্যাবাউট ফুড, অ্যাম্বিভ্যালেন্ট এটা হচ্ছে ক্লু, অ্যাম্বিভ্যালেন্ট। সো হি অ্যাটাকড দ্য ফাদার অফ মডার্ন সাইকোলজিস্ট ইভেন অ্যাজ হি, তাদের ক্ল্যাশের সময় যে অ্যাম্বিভ্যালেন্ট ছিল, অ্যাম্বিভ্যালেন্ট থাকার কারণে সে তার সাইকোলজি যাদেরকে সে অ্যাটাক করেছে, ইভেন যদিও সে তাকে, মানে এখানে এটা একটা পজিটিভ কনোটেশন হবে, যদিও সে তাকে শ্রদ্ধা করে কিংবা সম্মান করে তারপরও সে তাকে অ্যাটাক করেছে, এটা হচ্ছে সেন্টেন্সের মিনিং। যে অ্যাম্বিভ্যালেন্ট ছিল, অ্যাম্বিভ্যালেন্ট থাকার কারণে সে অ্যাটাক করছে, যদিও ইভেন যদিও সে তাকে রিভিয়ার করে, রিভিয়ার। দ্য ইস্যু অফ সেন্সরশিপ অন টেলিভিশন ইজ লং রানিং, দোজ ফিউ রেসপন্সিবল ফর সামথিং, আমরা জানি না এখানে কি হবে। হোয়াট কন্টেন্ট ইজ ডেলিভার্ড টু দ্য পাবলিক, তার মানে সেন্সর হয়ে পাবলিকের কাছে আসবে। রেসপন্সিবল ফর সেন্সরিং হোয়াট কন্টেন্ট ইজ ডেলিভার্ড টু পাবলিক, লজিক কিন্তু তাই বলে। আচ্ছা, অফেন মিসগাইডেড সেন্স অফ দ্য অ্যাবিলিটি টু প্রেডিক্ট দ্য of the public material that may not even be considered questionable by all, even not be questionable তার মানে যেটার অ্যাবিলিটি নেগেটিভ একটা কনটেক্সট হবে। এখানে নেগেটিভ কনটেক্সট হিসেবে আছে ডিস্ট্রেস, আউটরেজ। আউটরেজ এখানে টু স্ট্রং, কারণ একটা টেলিভিশন সেন্সরশিপ এটা আউটরেজ করবে না, আউটরেজ অনেক স্ট্রং নেগেটিভ ওয়ার্ড, এত নেগেটিভ ওয়ার্ড আমরা এখানে নিতে পারি না, এই কারণে আমরা এখানে ডিস্ট্রেস নেব। আর প্রথম ক্লুতে কি নেব আমরা, প্রথম ক্লুটা একটু দেখি। দোজ ফিউ রেসপন্সিবল ফর সেন্সরিং, আচ্ছা সেন্সরিং রিলেটেড ওয়ার্ড, ক্রিয়েটিং হতে পারে, ক্রিয়েটিং হতে পারে, এক্সপারগেটিং, এক্সপারগেটিং মানে হচ্ছে কোনো কিছুকে সেন্সর করা, মানে এটা হচ্ছে একদম সেন্সরশিপের ডিরেক্ট সিনোনিম এখানে। সো আমরা এখানে ক্রিয়েটিং নিতে পারি না, কারণ আমাদের এক্সপারগেটিং ডিরেক্ট সিনোনিম দেওয়া আছে সেন্সরিং এর। সো অ্যান্সার হচ্ছে এক্সপারগেটিং আর হচ্ছে ডিস্ট্রেস। ব্লগ, ব্লগ ইজ জাস্ট ওয়ান অফ দ্য মেনি পাবলিকেশন, ব্লগ কি পাবলিকেশন? আচ্ছা হইতে পারে, পাবলিকেশন তো হইতেই পারে, ওইটা যদি হার্ড কপি প্রিন্ট করে নেয় পাবলিকেশন হতে পারে। নিওলিজম এটাও হতে পারে,
ব্লকটা নতুন একটা ওয়ার্ড বা নতুন একটা থিম হতে পারে। অ্যাডভান্সেস আচ্ছা মানে তিনটেই হতে পারে, আমরা পরেরটুকু না পড়ে বুঝতে পারতেছি না কি হবে। এর জন্য ইটিএস এর যে ভার্সন 2 বইটা আছে এই বইটা অবশ্যই কমপ্লিট করতে হবে, এবং পাওয়ার প্রেপ যে 2টা টেস্ট আছে সফটওয়্যারটাতে সেই সফটওয়্যার থেকে অবশ্যই 2টা টেস্ট দিতে হবে। এইটা হচ্ছে মাস্ট ডান, এই 2টা কাজ তোমাকে করতেই হবে। তার সাথে ম্যানহাটানে যে 5টা টেস্ট আছে অনলাইনে এই 5টা থেকে 2-1টা দিতে পারো, মানে কথা হচ্ছে সব মিলিয়ে অন্তত 4টা ফুল টেস্ট দেওয়া উচিত রিয়েল এক্সামে যাওয়ার আগে। তার সাথে ফেসবুকে বিভিন্ন গ্রুপের সাথে অ্যাক্টিভেট থাকতে পারো, যেমন নিউ জিআরই একটা গ্রুপ আছে যেখানে প্রায় প্রতিদিনই অনেকগুলো পোস্ট দেওয়া হয় ভার্বাল এবং কোয়ান্টের উপরে। নিউ জিআরই ফেসবুক গ্রুপ। তারপর ডক্টর রাজুস ওয়েবসাইট, এটাও একটা ফেসবুক গ্রুপ, যে গ্রুপে প্রায় প্রতিদিনই রিয়েল এক্সামের কোশ্চেন আপলোড করা হয়, ডক্টর রাজুস জিআরই। তারপর আমাদের ফেসবুক গ্রুপে থাকতে পারো। মোট কথা হচ্ছে তোমাকে জিআরইর জন্য অভ্যস্ত হতে হবে। জিআরই এক্সামটা কেমন এটা রিয়েল এক্সামে গিয়ে ভয় পেলে হবে না, তো এক্সামটা ভালো করতে হবে তাই না, কারণ একটা ভালো স্কোর তোমাকে বাকি সব কিছুর ব্যাকআপ দিবে। ব্লগ ইজ ওয়ান অফ দ্য মেনি পাবলিকেশন হতে পারে, নিউলিজম হতে পারে, that have emerged as computers have become fixtures of daily life, become indispensable, temporary, incoherent। ইনকোহেট মানে কি শুরু করা, এটা যায় না। টেম্পোরারি ফিক্সচার এইটাই হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু তাও আমরা ডিরেক্টলি বলতে পারি না এখানে। তাহলে আমরা পরে চলে যাই। দেয়ার আর অফ কোর্স linguistics who refuse to accept these computer related items even though these items rely just as much on computer, rely just as much on computer, তার মানে কম্পিউটারের উপরে ওরা রিলাই করে, তাহলে আমাদের ব্ল্যাঙ্ক টুর জন্য ইন্ডিসপেন্সিবল, এটা একদম শিওর। আচ্ছা যদি তাই হয়, অ্যাজ রেস্ট অফ দ্য পপুলেশন, মানে পপুলেশন বলতে এখানে কি বোঝাচ্ছে? সাধারণ জনগণ যারা ডেইলি লাইফে কম্পিউটারটা ব্যবহার করে সেই পার্সনদেরকে বোঝানো হচ্ছে। যদি তাই হয় তাহলে আমাদের ইন্ডিসপেন্সিবল পেয়ে গেলাম, কিন্তু রিফিউজ টু অ্যাকসেপ্ট মানে এই যে লিঙ্গুইস্ট তারা রিফিউজ করে, কি রিফিউজ করে? এই কম্পিউটার রিলেটেড আইটেমগুলোকে একটা ডেফিনেশন দিতে। আচ্ছা যদি তাই হয়, ইভেন দো যদিও এই যে লিঙ্গুইস্ট তারা কম্পিউটারের উপর রিলাই করে বাকি জনসাধারণের মতোই, তাহলে তারা কীরকম পার্সন? তারা হচ্ছে একটু নেগেটিভ, একটা নেগেটিভ কনোটেশন আসবে এখানে, কেননা তারা যদিও কম্পিউটারের উপর রিলাই করে তারপরও তারা কম্পিউটারকে সেই জাজমেন্টটা দিতে রাজি না, রিফিউজ টু অ্যাকসেপ্ট, তাহলে নেগেটিভ কনোটেশন এখানে একটাই আছে, সেটা হচ্ছে অবস্টিনেট। যদি তাই হয় তাহলে আমরা এখানে দেখি শুরুতে কি হতে পারে। এখানে যেহেতু বলেছে হ্যাভ এমার্জড অ্যাজ কম্পিউটার্স, এমার্জ করেছে, সো এটা পাবলিকেশন, নিউলিজমটাই বেশি যায়। আরও যদি আমরা ক্লু খুঁজতে চাই তাহলে এখানে দেখো লেখা আছে যে ফিক্সচার অফ ডেইলি লাইফ, পাবলিকেশনটা কিন্তু ডেইলি লাইফের ফিক্সচার না, ঠিক আছে। নিউলোজিজমটা হচ্ছে একটা ব্লকটাকে একটা ডেফিনেশন দিয়েছে যেটা অনেক লিঙ্গুইস্ট মানতে রাজি নয়। ডেসপাইট দ্য অ্যাবসার্ডিটি, তার মানে হচ্ছে যেহেতু যদিও নেগেটিভ, অ্যাবসার্ড অবান্তর কিছু আছে, তারপরও তার লেন্দি ম্যানিফেস্টোটা পজিটিভ একটা আর্গুমেন্ট দাঁড় করানো হয়েছে, তাই না? তার মানে এখানে পজিটিভ একটা ওয়ার্ড হবে, সেরেব্রাল একটাই ওয়ার্ড আছে। আচ্ছা আমরা এটা কি থেকে প্র্যাকটিস করতেছি? কাপলান প্র্যাকটিস টেস্ট। এইটা কম্পারেটিভলি ইজি, মানে রিয়েল এক্সামে এইখানে 3টার মধ্যে দেখা যাবে 2টাই পজিটিভ কনোটেশন দিয়ে রাখছে, তখন তোমাকে ওই 2টা থেকে ট্রেড অফ করতে হবে। কাপলান এটা যেহেতু একটু ইজি, এই কারণে এখানে আমরা একটাই পেয়ে যাচ্ছি। এর আগেরটা তো আমরা দেখলাম এখানে একটাই নেগেটিভ কনোটেশন। রিয়েল এক্সামে এইখানে হয়তোবা আরও একটা পজিটিভ কনোটেশন থাকতে পারে, তখন কনটেক্সটের সাথে মিলিয়ে দেখতে হবে যে আসলে ওই 2টা পজিটিভের মধ্যে বা ওই 2টা নেগেটিভের মধ্যে কোনটা হবে। As many of our grievances were subsequently by the women's movement, which gains force years by or later,
তার ম্যানিফেস্টোগুলো পজিটিভ একটা কনোটেশন। মেনি অফ আর গ্রেভেন্স আর সাবসিকুয়েন্টলি কি হবে এখানে বাতিল করা হয়েছে, বাতিল করা হয়নি, কারণ বাতিল করা হলে এখানে ডেসপাইট বলতো না। তাহলে কি হবে, এটাকে স্প্রেড করেছে তাই না, তো স্প্রেড করেছে ডেকোরেটেড, এটা এখানে অর্নামেন্ট হয়ে যায়, এটা হবে না। আর্টিকুলেট, এটা ফাইন। ইট ইজ ইজি টু এক্সপ্লেন দ্য হটি, হটি বলেছে মানে একটা নেগেটিভ ব্যাপার। হট, হটিটা আমরা কিভাবে মনে রাখবো, কারো ব্যবহার যদি খারাপ হয় তাহলে আমরা ওকে বললাম হট, সর এখান থেকে। তো ওইভাবে আমরা মনে রাখতে পারি হটি মানে হচ্ছে একটা নেগেটিভ কনোটেশন। হটি টিনেজার্স ইম্পার্টিনেন্ট, আরেকটা নেগেটিভ ওয়ার্ড ইম্পার্টিনেন্ট। বিহেভিয়ার অ্যান্ড লিমিটলেস ডিজায়ার, মানে শুধু নেগেটিভ আর নেগেটিভ। এই টিনেজার্স ওর নেগেটিভ আর নেগেটিভের কথাই বলতেছে শুধু। শি ওয়াজ থ্রু আউট হিজ চাইল্ডহুড। আচ্ছা, এবার একটু খেয়াল করি, চাইল্ডহুডে যদি কাউকে লাই দেওয়া হয় তাহলে কিন্তু সে টিনেজার রেজিস্টারতে এসে ইম্পার্টিনেন্ট হয়ে যায় তাই না, একগুয়ে হয়ে যায় বা ব্যাপরোয়া রেকলেস হয়ে যায়। তো শি ওয়াজ প্যাম্পার্ড অথবা সামথিং লাইক দ্যাট অ্যান্ড নো হুইম ওয়াজ এভার ডিনাইড হার। তাহলে কি হবে এখানে, টলারেটেড হতে পারে, হি ওয়াজ টলারেটেড, কিন্তু এটা কিন্তু পজিটিভ কনোটেশন। তারপর রেখে দিই আমরা কোসেট, ফাইন, এটা তো হবেই, এটা না এটা হবেই, বা অন্য কোনোটা হোক আর না হোক, পুরা কন্টেক্সটের সাথে এটা যায়, একদমই যায়। সো কোসেট অ্যান্সার। এখন বাকি পাঁচটার মধ্যে যে কোনো একটা হবে। বর্নি, এটা হতে পারে, কিন্তু এটাও সামহাও পজিটিভ। এক্সকালপেট, না এক্সকালপেট না, এক্সকালপেট করলে তো সে ফ্রি হয়ে গেল, তাহলে তো নেগেটিভ কথা বলার কথা না। ডেন্ডেল, এটা ওয়ার্ড লিস্টে নাই। ব্যারন্সের ৩,৫০০ ওয়ার্ড পড়লেও এই ওয়ার্ডটা পাওয়া যাবে না, এটা ওয়ার্ড লিস্টে নাই, এটা আমরা ইগনোর করি এখন। মডারেটেড, এটা যায় না, মডারেটেড যায় না। তাহলে আমাদের হাতে থাকতেছে বর্নি, টলারেটেড, ডেন্ডেল। বর্নি টলারেটেড এখানে ডিরেক্ট সিনোনিম, বর্নি টলারেটেড সেম মিনিং। তো আমাদের যেহেতু এখানে অলরেডি একটা সিলেক্ট করে ফেলেছি, আমরা আরও দুইটা নিতে পারি না। আরও দুইটা নিতে গেলে আমাদেরকে এটা উঠাই দিতে হবে, তারপরে এই দুইটা নিতে হবে, কিন্তু এটা পসিবল না, কারণ এই সেন্টেন্সের সাথে এই ওয়ার্ডটা একদমই যায়। সো আমরা এই দুইটা নিতে পারি না। তাহলে আমাদের হাতে ওয়ার্ড থাকতেছে কেবল একটা, এইটা, আর কোনো ওয়ার্ড থাকতেছে না আমাদের হাতে। দেখো, এই ওয়ার্ডটা মিনিং জানো না, তাও তোমাকে এই ওয়ার্ডটা এখানে নিতে হচ্ছে, কারণ বাকি ওয়ার্ডগুলো আমরা আসলে নিতে পারতেছি না। Pundits were quick to say that Mayor's stance on environmental reform was far too something. কেমন ছিল এটা আমরা এই ক্লজ থেকে বুঝতে পারতেছি না, আমাদের এই যে সেমিকোলনটা এটার পরে চলে যেতে হবে। সে ইজিলি রেলেনকুইশ মানে সরে আসছে ওই জায়গা থেকে। হার অলরেডি মিনিমাম রিজলভ টু অ্যাভয়েড কনফ্রন্টেশন মানে কি, ঝগড়া বা এই ধরনের কিছু। ফ্রন্টে থেকে যেই ঝগড়া হয়, ফ্রন্টে থেকে যেই ঝগড়া হয় সেটা হচ্ছে কনফ্রন্টেশন রিজলভ করার জন্য সে সব কিছু থেকে সরে আসছে। তাহলে কি, এই মেয়র হচ্ছে একটা ভীরু টাইপের পার্সন। তো ভীরু বা এই ধরনের কোনো একটা ওয়ার্ড এখানে, ক্রেভেন আছে, টিমিদ আছে, এই দুইটাই আসলে, অন্যগুলা দেখার কোনো মানে নেই। তারপর তুমি একবার চেক করে নিতে পারো, টেম্পারেট পজিটিভ ওয়ার্ড, পজিটিভ হবে না। মডারেট, সেলফ সার্ভিং তো টু নেগেটিভ। এখানে আমরা এমন কিছু বলি নাই যার জন্যে আমরা অ্যান্সার হিসেবে সেলফ সার্ভিংটাকে পিক করতে পারি। কারণ হচ্ছে সেলফ সার্ভিং হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। আমরা কি এখানে কোথাও বলছে যে মেয়র হচ্ছে একজন সেলফিশ পারসন? বলেনি। সো আমরা সেলফ সার্ভিং নিতে পারি না। রেডিক্যালও এখানে যায় না, কারণ এখানে মতাদর্শের সাথে কোনো কিছুই আসেনি। রিপোর্টার্স, আচ্ছা, রিয়েল এক্সামে এত ছোট্ট সেন্টেন্স আসবে না, আরেকটু বড় আসবে। তারপরও সমস্যা হচ্ছে এই সেন্টেন্সটাও তোমরা ভুল করবা। রিয়েল এক্সামে যদি এটাই আসে তাও ভুল করবা। কেন ভুল করবা, চলো অ্যান্সার করে দেখি। রিপোর্টার্স ডেসক্রাইব দ্য স্টর্ম ইফেক্টস অন ভোটার্স টার্নআউট এজ, স্টর্মের ইফেক্ট তার মানে অবশ্যই নেগেটিভ একটা ওয়ার্ড হবে, হার্মফুল হতে পারে, বেনাইন হবে না।
ইনকনসিকুয়েন্ট যায় না। ইনকনসিকুয়েন্ট হওয়ার মতো কিছু আসলে আমাদের ক্লু নাই। ক্যালামিটাস হতে পারে, ডিলেটেরিয়াস হতে পারে, বেনিফিশিয়াল যায় না। 3টে হয়ে যাচ্ছে কিন্তু অ্যান্সার। যদি 3টে হয় তাহলে তখন কি করব? যে কোনো একটা ইচ্ছে মতো বাদ দিয়ে দিব? সেই ধরনের স্কোপ তো আমাদের হাতে নাই, আমাদেরকে 2টা বেস্ট অ্যান্সার পিক করতে হবে। তাহলে এবার একটু খেয়াল করো, স্টোম বলেছে, তাহলে আমরা ক্যালামিটাস নিতে পারি, কারণ স্ট্রোমের সাথে এই ওয়ার্ডটা যায়। তাহলে বাকি 2টা বাদ। কিন্তু আমাদের যেহেতু এইটা সেন্টেন্স ইকুইভ্যালেন্স, তার মানে এই 6টা থেকে অবশ্যই 2টা আমাদেরকে সিলেক্ট করতে হবে। কিন্তু এখানে ক্যালামিটাসের ডিরেক্ট কোনো সিনোনিম নাই, মানে ক্যালামিটাস যে নিব এর সাথে আরেকটা কোন ওয়ার্ড নেব? এইটার মতো স্ট্রং নেগেটিভ ওয়ার্ড এখানে নাই। তারপরও ব্যাপার হচ্ছে আমাদের এখানে কোনো স্ট্রং ওয়ার্ড বা স্ট্রং ক্লু নাই, যে যেই ক্লু থেকে আমরা বলতে পারি যে আসলে ইফেক্টটা অনেক বেশি নেগেটিভ ছিল। সো আমাদেরকে এখানে অ্যান্সার হিসেবে নিতে হবে হার্মফুল অ্যান্ড ডিলেটেরিয়াস। Aristotle, the popular characterization of outer space as being void. বুঝতে পারতেছেন আসলে পজিটিভ বলবে না নেগেটিভ বলবে। According to his philosophy, empty space would be an impossibility. তার মানে কি? এটা একটা অ্যাবসার্ড ডিসিশন। অ্যারিস্টটল মানে বাদ দিয়ে ফেলছে বা এই ধরনের কিছু, রিজেক্টেড বা ডিসঅ্যাপ্রুভ এই ধরনের কিছু। অ্যারিস্টটল রিজেক্টেড দ্য পপুলার ক্যারেক্টারিজেশন অফ আউটার স্পেস অ্যাজ বিং ভয়েড। কারণ কি? এমটি স্পেস আসলে ইম্পসিবিলিটি। তাহলে কি হবে? ডিসমিস হতে পারে, সাপোর্ট অ্যাকসেপ্ট হবে না, রিনাউন্স হতে পারে, কন্ট্রাইভ হওয়ার মতো এখানে কিছু আছে? মানে ফন্দি ফিকির করে কোনো কিছু উদ্ধার করবে এই ধরনের কোনো কিছু আছে? নাই, কিন্তু এখানে ফাঁকি বাজ বা এই ধরনের কিছু নাই। তাহলে কন্ট্রাইভ বাদ। এরপর ঘৃণা করবে কেন? ঘৃণা করার মতো এখানে কি আছে? সো অ্যান্সার হচ্ছে ডিসমিস আর হচ্ছে রিনাউন্স। অনেক সময় আমাদের জিআরই ভার্বাল সেকশনে হয়ে যায় এইরকম, মানে অ্যান্সার যে কোনটা পিক করবো বুঝতেছি না, তো আন্দাজে একটা মাইরা দেয় আর কি। আর রিয়েল এক্সামটা হয়ে যায় এইরকম, মানে ভয় পেতে পেতে এমন অবস্থা, জিআরই তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, পারি না তো কিছু। আমি যখন জিআরইর জন্য প্র্যাকটিস করতেছিলাম 2012-এর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ওই সময়টার কথা আমি বলতেছি। রিয়েল এক্সামের আগের সপ্তাহে আমি ইটিএস এর পাওয়ার প্রেপ থেকে এক্সাম দিলাম, পাইলাম 298। সো কি আর করা, পারি না তো। এখন কি করতে হবে তাহলে? রিটেক করতে হবে। আগে রিয়েল এক্সাম তো একটা দিই, তারপর তো রিটেক নাকি? তো এক্সাম দিলাম সাহস করে। তো তোমাদের মধ্যে যাদের প্রিপারেশন ভালো না তাদের জন্য একটা কথা, সেটা হচ্ছে এক্সাম ভালো না, কিন্তু এক্সামের প্রিপারেশন নিতে গিয়ে তুমি একটা বছর লস করলা। তার মানে ধরো তুমি এখন প্রিপারেশন নিলে অগাস্ট বা সেপ্টেম্বর পরীক্ষা দিতে পারো। তুমি ভাবলা যে আমার তো প্রিপারেশন ভালো না, তাহলে আমি 2-3 মাস পরে পরীক্ষা দিই, জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা দিই। তুমি কি শিওর তখন পরীক্ষা দিলে তোমার এক্সাম ভালো হইতো, ভালো হবে? তুমি যদি শিওর নাই হও তাহলে কেন এক্সামটা পিছাবা? এর চেয়ে ভালো জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর যত তাড়াতাড়ি পারো জিআরই এক্সামটা দিয়ে দিবা। সো অল দ্য বেস্ট। 10টা কোশ্চেনে এক্সপ্লেনেশন দিয়েছে। এই 10টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেনে এক্সপ্লেনেশন আমার ভুল ছিল, আমি এক্সপ্লেনেশন করতে গিয়ে ভুল করেছে। তোমরা ফাইন্ড আউট করবা কোনটা ভুল করছে। তারপর হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন যখন শুরু হচ্ছে, কোশ্চেন 11 to 13 এই ব্যাপারগুলো খেয়াল রাখবা। 11 to 13, 11, 12, 13, তার মানে এই রিডিং প্যাসেজ থেকে 3টে কোশ্চেন। যদি তোমার শুরুতে দেখে মনে হয় যে কঠিন, তাহলে স্কিপ করে যাও। এখান থেকে আন্দাজে একটা অ্যান্সার করো, আন্দাজে অ্যান্সার করে স্কিপ করে চলে যাও। স্কিপ করে চলে আসলা কি কোশ্চেন 14 and 15 বেসড অন ফলোয়িং প্যাসেজ। তার মানে এই প্যারাগ্রাফ থেকে 2টা কোশ্চেন, এইটা একটা তারপর আরেকটা। তাহলে এটা দিয়ে আমরা শুরু করি। এটা আসলে ইচ্ছে, যাদের লং প্যাসেজ ভালো লাগে না তারা শর্ট প্যাসেজ দিয়ে শুরু করবে আমার মতো। আমার আসলে লং প্যাসেজ ভালো লাগতো না, তো তোমার যদি লং প্যাসেজ ভালো লাগে তাহলে তুমি লং প্যাসেজ দিয়ে শুরু করবা। আর ন্যাচারালি ফিল ইন দ্য গ্যাপসের জন্য 12 মিনিট, রিডিং কম্প্রিহেনশনের জন্য 18 মিনিট রাখা উচিত। মানে চেষ্টা করতে হবে 10টা ফিল ইন দ্য গ্যাপস, মানে 4টা সেন্টেন্স ইকুইভ্যালেন্স, 6টা টেক্সট কমপ্লিশন অবশ্যই যেন 12 থেকে 14 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়, যেন রিডিং কম্প্রিহেনশনে এসে একটা লম্বা সময় পাওয়া যায়। কারণ রিডিং কম্প্রিহেনশনটা অনেক টাইম কিল করে ফেলবে।
যদি তুমি সেখানে 18 মিনিট লাগাই দাও সেন্টেন্স ইকুইভ্যালেন্স আর টেক্সট কমপ্লিশনে, তাহলে রিডিং কম্প্রিহেনশনে এসে 2টা প্যারাগ্রাফ পড়তে পড়তেই সময় 30 মিনিট কভার হয়ে যাবে। সো বি কেয়ারফুল। কি বলেছে এখানে? অর্ডার অফ প্রেসিডেন্স ইজ আ সিকোয়েন্সিয়াল hierarchy of people in nominal, some even may symbolic importance practiced by sundry. এটা হচ্ছে একটা সেন্টেন্সটা একটা রং ওয়েতে পড়তেছিলাম, তাই না? অর্ডার ইজ আ সিকোয়েন্সিয়াল hierarchy practiced by sundry organization. সানড্রাই অর্গানাইজেশন মানে কি? সানড্রাই ওয়ার্ডটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। এই কারণে বলতেছিলাম ফিল ইন দ্য গ্যাপসে কিছু ফিল ইন দ্য গ্যাপস থাকবে যেখানে রিডিংটা ভালো না পারলে ভোকাবুলারি পারার পরেও ফিল ইন দ্য গ্যাপসটা অ্যান্সার করা যাচ্ছে না। সেম টু সেম রিডিংয়ে কিছু কোশ্চেন থাকবে যেখানে সানড্রাই মিনিংটা তুমি যদি না জানো তাহলে আসলে তুমি এই সেন্টেন্সের মিনিং বুঝতেছো না। এই ধরনের কিছু ব্যাপার রিডিং প্যাসেজে থাকতে পারে। সো ভোকাবুলারিটাও পড়তে হবে, রিডিং কম্প্রিহেনশনও প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এইটা তো বলেছে, এবার এটার উপর অনেক কথা বলবে। মাঝখানে আবার মোর ওভার বলেছে, তার মানে কন্ট্রাকশন আছে, তারপর ফর ইনস্ট্যান্ট বলছে, তার মানে শুরুতে যা বলছে তার সাথে আরও কিছু বলবে, তারপর অলদো আছে, তার মানে কন্ট্রাস্ট আসবে। এই যে টাচিং ওয়ার্ডগুলা, কন্ট্রাস্ট ওয়ার্ড যেগুলা, হাইলাইটিং ওয়ার্ড, এইগুলা রিডিং পড়ার সময় খেয়াল রাখতে হবে। তারপর এখানে কি বলেছে? অথর অফ দ্য প্যাসেজ এগ্রি, তার মানে এটা হচ্ছে ইমপ্লিসিট কোশ্চেন, ডিরেক্ট অ্যান্সার দেওয়া থাকবে না। এবং এই অ্যান্সারটার জন্য আমাকে এই 3টা থেকে যেইটা রিডিং প্যাসেজের সাথে কম্পিটেন্ট হয় সেগুলোই আমরা এখানে সিলেক্ট করব। দেখেছো? একদম ডিরেক্ট ভোকাবুলারি। পারোকিয়াল মানে কি? তুমি যদি পারোকিয়াল মিনিংটা জানো, এই রিডিং প্যাসেজে না গিয়েও সেন্টেন্সটা অ্যান্সার করে ফেলতে পারতেছো, তাই না? সো পারোকিয়াল মিনিং কি এটা জানা থাকলে তুমি অ্যান্সার করতে পারবা। কোশ্চেন 16 to 18, তার মানে এটাও 3টা কোশ্চেন, এবং এটা হচ্ছে লিটারেচারের উপরে। এটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং এর জন্য প্রিন্সটন ক্র্যাকিং বইটা থেকে অবশ্যই ক্রিটিক্যাল রিজনিং সেকশনটা কমপ্লিট করবা, কারণ প্রিন্সটন ক্র্যাকিং বইটাতে ক্রিটিক্যাল রিজনিং সেকশনটাতে এক্সপ্লেনেশনগুলো খুব ভালোভাবে দেওয়া আছে। সো ওইখান থেকে ক্রিটিক্যাল রিজনিংটা ভালোভাবে কমপ্লিট করতে হবে। তো ক্রিটিক্যাল রিজনিং এটা কি বলছে? বোল্ড ফেস অপশন, এই যে একটা বোল্ড ফেস আর একটা বোল্ড ফেস, মানে এই 2টা বোল্ড ফেস পোরশন এই প্যাসেজের জন্য কোন ধরনের রোল প্লে করে এটা জানতে যাচ্ছে। সো যেটা প্লে করে সেটাতে ক্লিক করতে হবে। সেম কোশ্চেন, সেম প্যাটার্ন কোশ্চেন, কিন্তু অন্য 2টা লাইন দেওয়া আছে। তো এটা পড়ে পড়ে দেখতে হবে আসলে অ্যান্সার কোনটার সাথে যায় আর কি। আমরা আগে কোশ্চেন রেখে আসছি 3টা কোশ্চেন, আমরা ওইটা কিভাবে যাব রিয়েল এক্সামে, এইভাবে নেক্সট করে করে সময় লাগবে। তো আমরা রিভিউতে চলে যাব। রিভিউতে গিয়ে এই যে ইনকমপ্লিট, আমরা 2টা আন্দাজে অ্যান্সার করছিলাম। সো গো টু কোশ্চেন, এই যে 11 to 13। আমরা এইভাবে রিয়েল এক্সামে যখন আমরা স্কিপ করে যাব অ্যান্সার, তখন আমরা রিভিউ অপশনে গিয়ে তারপর আমরা একদম সরাসরি 20 নম্বর কোশ্চেন থেকে সরাসরি 11 নম্বর কোশ্চেনে চলে আসব। তারপর যদি হাতে সময় থাকে তাহলে আমরা সেই কোশ্চেনটা আবার পরে অ্যান্সার করব। কিন্তু যেহেতু নেগেটিভ মার্কিং নেই সেহেতু সব কোশ্চেন অ্যান্সার করে ফেলতে হবে, আন্দাজে হোক আর জেনে হোক আর কি। কোশ্চেন অ্যাবাউট রিয়েল জিআরই এক্সাম, মানে এক্সামের আগের দিন তোমার মনে কি ধরনের কোশ্চেন আসতে পারে। শুরুটাই হচ্ছে কি কি ডকুমেন্ট নিয়ে আমাকে AAA-তে যেতে হবে। AAA আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যেখানে জিআরই এক্সামটা হবে। বাংলাদেশে একটাই সেন্টার। এই সেন্টারে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হয়? নাম্বার 1 পাসপোর্ট, নাম্বার 2 ইটিএসে যখন তুমি জিআরই রেজিস্ট্রেশন করছো তখন ইটিএস থেকে একটা ইমেল তোমার ইনবক্সে পাঠাইছে, সেই ইমেলটার একটা প্রিন্ট আউট কপি তোমাকে নিয়ে যেতে হবে। যে ইমেলে তোমার জিআরই রেজিস্ট্রেশনের কনফার্মেশন একটা নাম্বার আছে, 16 ডিজিটের একটা নাম্বার আছে।
ওই পেজটা নিয়ে যেতে হবে। আর তোমার যদি ইমেল অ্যাড্রেসটা ইয়াও হয় তাহলে চেষ্টা করবা এখনই জিমেলে একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে এবং সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে জিআরই রেজিস্ট্রেশন করার জন্য, যেহেতু জিমেলটা হচ্ছে একটা অফিসিয়াল অ্যাড্রেস। সো শুরু করে দাও জিমেল অ্যাড্রেস থেকে, আর কত ইয়াহু চালাবা। তারপর হচ্ছে ইন এক্সাম হল কোনো যান্ত্রিক সমস্যা হবে কিনা, এখন পর্যন্ত সেই রেকর্ড নাই। ট্রিপল এতে মেকানিক্যাল ট্রাভেল হয়েছে এই ধরনের কোনো ইনফরমেশন এখন পর্যন্ত আমাদের হাতে নাই। সো তোমার যদি হয় সেটা হচ্ছে ফার্স্ট কেস আর রেয়ার কেস, আশা করি সেরকম হবে না। ঠিক আছে, বিরতিতে বাইরে আসা সম্ভব? বাইরে এসে করবাটা কি, তোমাকে ব্রেক দিবে 10 মিনিটের, 10 মিনিট ব্রেক। তার মধ্যে তোমাকে সেন্টারে সাইন ইন করে এবং সাইন আউট করে বেরোতে হবে এবং সাইন ইন করে ঢুকতে হবে। তার মানে সেইখানে তোমার টাইম কিল হবে 2 থেকে 4 মিনিট, তার মানে তোমার হাতে সময় থাকে 6 মিনিট। তাও আবার তোমাকে একটু আগে কম্পিউটারে ফিরে যেতে হবে, তো দরকার নেই ট্রিপলের বাইরে চলে আসার। ব্রেকে কিছু খাওয়ার জন্য আগেই মানে ট্রিপলেতে ঢোকার সময় কিছু কিনে নাও, চকলেট বা এই ধরনের কিছু কিনে নাও। এক্সাম হলে বাইরে বের হওয়ার দরকার নেই। লাস্ট সাজেশন, এনি লাস্ট সাজেশন? কোনো সাজেশন নাই, প্রিপারেশন নিতে হবে। মন খারাপ থাকলেও প্রিপারেশন নিতে হবে। আর আশেপাশের মানুষের কথা শুনে কাজ নাই, কারণ যে জিআরই এক্সাম দেয়নি সে আসলে তোমাকে অনেক বড় বড় কথা শোনাবে যে এটা কোনো এক্সাম হইলো, এক্সাম তো দিলেই পারতাম, দিয়া দেখো কি অবস্থা। কারণ তুমি যদি এখানে 310 পাও, তোমার রুমমেট তোমাকে বলবে মাত্র 310 পাইছিস, ও নিজেই কিন্তু প্রিপারেশন নেয় নাই। তো এই ধরনের কোনো কথা শোনার দরকার নাই, এটা হচ্ছে আমার লাস্ট সাজেশন। মানুষের কথা শুনে কাজ নাই, নিজের এক্সাম নিজে দাও। ঠিক আছে। আর জিআরই ভার্বাল, যেহেতু আমি জিআরই ভার্বাল সেকশনে ক্লাস নিয়েছি, ভার্বাল সম্পর্কে একটা কথা আবারও বলে দিই, সেটা হচ্ছে ওল্ড জিআরই, তার মানে বুড়া জিআরই যেটা ছিল, বুড়া জিআরইতে ৩,৫০০ ওয়ার্ড পড়লে তুমি ভার্বাল সেকশনে ভালো করতে, এটা একদম 100%-এর চেয়ে বেশি শিওর ছিল। কিন্তু রিভাইজ জিআরইতে ভোকাবুলারিতে কত ভালো সেটার উপরে ডিপেন্ড করে তোমার ভার্বালের স্কোর আসবে না, তোমার ভার্বালের স্কোর আসবে রিডিং কম্প্রিহেনশনে কত ভালো তার উপরে ডিপেন্ড করে। সো রিডিংয়ের উপরে জোর দাও। কিন্তু রিডিংয়ে ভালো করতে হলে যেহেতু ভোকাবুলারি লাগে, এই কারণে আমাদেরকে ভোকাবুলারি পড়তে হবে। এবং শুরুতে অনেকগুলো কোয়েশ্চেন আসতেছে যেগুলো আসলে ভোকাবুলারির উপরে ডিপেন্ডেন্ট, এই কারণে আমাদেরকে ভোকাবুলারি পড়তে হবে। আর অবশ্যই এখানে 1200 থেকে 2000 ওয়ার্ড পড়ে ফেলবা, এটা হচ্ছে মাস্ট ডান। তুমি 2 মাসের প্রিপারেশনই নাও আর 2 বছরের প্রিপারেশন নাও, এই যে 1200 থেকে 2000 ওয়ার্ড কিংবা 1500 থেকে 2000 ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো তোমাকে পড়তেই হবে। তার সাথে তুমি যত বেশি পড়তে পারো তোমার তত বেশি বেনিফিট, তুমি তত বেশি কনফিডেন্ট থাকবা তোমার জিআরই এক্সামের জন্য। কিন্তু রিডিংয়ের উপরে তোমাকে কনসেন্ট্রেট করতে হবে, কারণ জিআরই ভার্বাল সেকশনটা হচ্ছে রিডিংয়ের এক্সাম, এটা ভোকাবুলারি এক্সাম না। সো বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম।